নমস্কার। এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ পান্ডা। আজকে আমাদের সঙ্গে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরেন্দু মণ্ডল। আমি তাকেও স্বাগত জানাচ্ছি ইসিএস এর পক্ষ থেকে। আজকে তিনি বলবেন, আমার খুব একটা কিছু কাজ নেই। আজকে তার বলার বিষয় শতবর্ষে বাংলাদেশের গল্প। বাংলা গল্প, বাংলা ছোট গল্পের ভেতর দিয়ে ধীরে 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 কি করে বাংলাদেশের ছোট গল্প স্বতন্ত্র হয়ে উঠলো তা নিয়ে বরেন্দু বলবেন। উল্লেখ করা যেতে পারে, এখানে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ নিয়ে নিরন্তর চর্চা করছেন এখনো পর্যন্ত, তাদের মধ্যে অন্যতম একজন বরেন্দু। বরেন্দুর হাত ধরেই বাংলাদেশের সাহিত্য চর্চা বহু জায়গায় হচ্ছে, এখানে বিদ্যায়তনিক ক্ষেত্রেও। বরেন্দু বলবেন তার বক্তব্য। আমি বরেন্দুকে অনুরোধ করছি, তিনি তার বক্তব্য শুরু করবেন। শতবর্ষে বাংলাদেশের গল্প। নমস্কার সবাইকে। একেবারে প্রথমেই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এর উদ্যোগে আজকে আমার বন্ধু অধ্যাপক বিশ্বজিৎ পান্ডার পরিচালনায় এবং আমার বন্ধু শ্রী রামকৃষ্ণ মণ্ডল তার সহযোগিতায় যে অনুষ্ঠান, আমরা আজকে কথা বলবো শতবর্ষে বাংলাদেশের ছোট গল্প নিয়ে। রবীন্দ্রনাথের চেয়ে বয়সে 11 বছরের বড় ফরাসি লেখক গিদা মোপাসাকে যদি বিশ্ব সাহিত্যে ছোট গল্প রচনার পথিকৃৎ ধরা হয়, তবে বাংলা সাহিত্যে সে গৌরব রবীন্দ্রনাথ ঠাকুরের। আর বাংলাদেশের ছোট গল্পের ইতিহাসে সে গৌরব দাবি করতে পারেন আবুল মনসুর আহমেদ। এখানে একটি বিষয় সবাইকে স্মরণ রাখতে হবে। আমাদের এপার বাংলার অনেক পাঠক ভারতীয় বাংলা গল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান বা দিল্লি, অন্যান্য জায়গায় যে সমস্ত বাঙালিরা থাকেন তারা যে গল্প লেখেন, সেই ভারতীয় বাংলা গল্প বা মেনস্ট্রিম বাংলা গল্পের সঙ্গে বাংলাদেশের গল্পকে গুলিয়ে ফেলেন। তাঁদেরকে আমার বিনীত প্রস্তাব, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায় বা সাম্প্রতিককালের ঝুম্পা লাহিড়ী যারা ইংরেজিতে লেখেন, আটলান্টিকের দুপারেই তাদের বইয়ের কাটতি আছে। ব্রিটেনের পাবলিক লাইব্রেরি বা সেখানকার ইউনিভার্সিটি লাইব্রেরিগুলোয় সংশ্লিষ্ট লেখকদের বই কোথায় থাকে? অর্থাৎ তাদের বই কি ব্রিটেনের ইংলিশ লিটারেচারের র্যাকে থাকে? উত্তর না। তাহলে কোথায় থাকে? সেই সমস্ত বই থাকে ইন্ডিয়ান লিটারেচারের র্যাকে। অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায় বা ঝুম্পা লাহিড়ীরা ইন্ডিয়ান। তারা যে সাহিত্য রচনা করেন ব্রিটেন বা আমেরিকার সমালোচকদের কাছে তা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। খুব স্বাভাবিকভাবে সেগুলো তাই ইন্ডিয়ান লিটারেচারের র্যাকে থাকে। যেমন আফ্রিকান লিটারেচারের র্যাকে থাকে আফ্রিকান ইংলিশ লিটারেচার, বা আমেরিকান লিটারেচারের র্যাকে থাকে আমেরিকান ইংলিশ লিটারেচার। ভারতীয় বাঙালি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বাঙালি, আন্দামান বা অন্যত্র, আমরা যে সমস্ত বাঙালিরা আছি তাদের জীবনযাপন ও চিন্তা চেতনার ধারার সঙ্গে বাংলাদেশের বাঙালিদের জীবনযাপন ও চিন্তার যেমন পার্থক্য রয়েছে, তেমনি সাংস্কৃতিক,
ও নৃতাত্ত্বিক ব্যবধানও রয়েছে বিস্তর। ভারতীয় বাংলাদেশের বাঙালির রচিত সাহিত্য বা ছোট গল্পের মধ্যেও অন্তর্নিহিত মর্মবস্তু ভিন্নতা তাই পরিলক্ষিত হয়। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে আরও একটি কথা। বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে বাংলা উপন্যাস রচিত হয়েছে, কিন্তু হঠাৎ একদিন বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী লিখে ফেলেননি। দুর্গেশ নন্দিনীরও একটি পূর্বাপর আছে। ঠিক তেমনি হঠাৎ একদিন রবীন্দ্রনাথ তার ঘাটের কথা লিখে ফেলেননি। তারও আগে দীনবন্ধু মিত্র লিখছেন জমালয়ে জীবন্ত মানুষ, 1872 বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে। এই গল্প ধরনের রচনাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রামেশ্বরের অদৃষ্ট বা দামিনী বলে একটি গল্প লিখছেন। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শনে 1873 খ্রিস্টাব্দে লিখছেন মধুমতি নামের একটি গল্প। স্বর্ণকুমারী দেবী লিখছেন নবকাহিনীর মতো একটি রচনা। এই রচনাগুলো সংরূপগত বিচারে গল্প, বড় গল্প বা গল্পধর্মী রচনা। কোট আনকোট শর্ট স্টোরি বা ছোট গল্প বলতে আমরা যা বুঝি তা এসেছে রবীন্দ্রনাথের হাত ধরে। ভিখারিণী বলে একটি গল্প 1248 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ লিখছেন। তারপরে লিখছেন ভারতীতে ঘাটের কথা বলে আরেকটি গল্প। ভিখারিণী নামক রচনাটি সংরূপগত বিচারে গল্প। রবীন্দ্রনাথের হাতে এই গল্প বা গল্প কল্পরচনা বা গল্পের মতো রচনাগুলো বিবর্তিত হয়ে ঘাটের কথাতে এসে একটি ছোট গল্প বা শর্ট স্টোরির সংরূপ পেল। এই ধারায় আসবে দেনা পাওনা বা রবীন্দ্রনাথের অন্যান্য গল্প সম্ভার। ফলে বাংলাদেশের যে সাহিত্য, ধরা যাক মোহাম্মদ নজিবুর রহমানের আনোয়ারা 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তারপর প্রকাশিত হচ্ছে আবুল ফাজলের চৌচির 1927। তার বেশ কিছুদিন পরে 1933-এ প্রকাশিত হবে কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ। এই রচনাগুলির সূত্র ধরে 1948 সালে সৈয়দ ওয়ালিউল্লাহর হাত ধরে আমরা পাব লাল সালু। ফলে লাল সালুর যেমন পূর্বাপর আছে, রবীন্দ্রনাথের ঘাটের কথার যেমন পূর্বাপর আছে, তেমনি বাংলাদেশের গল্পেরও একটি পূর্বাপর আছে। বাংলাদেশের গল্প সূচনা হচ্ছে আবুল মনসুর আহমেদের হুজুর ক্যাবলা এই গল্পটির মধ্যে দিয়ে। 1922 খ্রিস্টাব্দে গল্পটি প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এই গল্পটিকেই বাংলাদেশের গল্পের সূচনা বিন্দু হিসেবে আমরা চিহ্নিত করতে চাইছি। মাথায় রাখতে হবে যে আবুল মনসুর আহমেদকে সংরূপগতভাবে গল্প, বড় গল্প বা গল্প কল্প রচনার মতো করে কিছু লিখতে হয়নি। কেননা তার আছে রবীন্দ্রনাথের উত্তরাধিকার। আবুল মনসুর আহমেদ যখন বাংলা গল্প লিখতে আসছেন, তখন বাংলা গল্প রবীন্দ্রনাথের হাত ধরে, ত্রৈলোক্য পরশুরামের হাত ধরে, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণের হাত ধরে অনেক বেশি পরিণত। আবুল মনসুর আহমেদ
সেই ধারায় ছোট গল্প লিখতে এসেছেন। সেই ছোট গল্পকে মেনস্ট্রিম বাংলা ছোট গল্প থেকে বাংলাদেশের গল্পের নতুন সংরূপে তিনি পরিবর্তিত করছেন। এই জায়গাতেই তার ঐতিহাসিক গুরুত্ব। এই জায়গাটা বুঝতে গেলে আমি বলবো যে বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস জানাটাও আমাদের জরুরি। 19 শতকে যে বেঙ্গল রেনেসাঁস হয়েছিল, কলকাতা কেন্দ্রিক সেই নবজাগরণে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে শিক্ষা সংস্কৃতি চেতনার বিকাশ ঘটেছিল। হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাঙালির সামনে সেদিন উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছিল। রামমোহন বিদ্যাসাগর প্রমুখ যুগপ্রবর্তকদের প্রচেষ্টায় সেদিন সমাজ সংস্কার, ধর্ম সংস্কার ও শিক্ষা সংস্কার আন্দোলন শুরু হয়। কিন্তু এর থেকে মুসলমান বাঙালিরা সেদিন পিছিয়ে ছিলেন। আমাদের মাথায় রাখতে হবে যে হিন্দু কলেজ কেন্দ্রিক যে নবজাগরণ, সেই নবজাগরণে বা রামমোহন বিদ্যাসাগর প্রবর্তিত সংস্কার আন্দোলনে সমকালীন মুসলমান সমাজ সেভাবে যোগদান করেননি বা শিক্ষার আলোয় সেভাবে আলোকিত হননি। পলাশীর বিপর্যয় 1757, চিরস্থায়ী বন্দোবস্ত 1793, সিপাহী বিদ্রোহ 1857 এর মতন পূর্বতন ঐতিহাসিক ঘটনাসূত্রকে মনে রাখাও জরুরি। 1780 খ্রিস্টাব্দে তখনকার দিনের গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। হিন্দু কলেজ খুব দ্রুত বিজ্ঞান চর্চা, গণিত চর্চা এবং জ্ঞান চর্চার পীঠস্থান হিসেবে প্রেসিডেন্সি কলেজ নামে আত্মপ্রকাশ করতে পেরেছিল। কলকাতা মাদ্রাসা তা পারেনি। সিপাহী বিদ্রোহ কালে আব্দুল লতিফ খান বাহাদুর এবং সৈয়দ আমির আলী মতো প্রগতিশীল মুসলমান চিন্তানায়কের হাত ধরে মুসলমান বাঙালিরা নতুন দৃষ্টিভঙ্গির দিকে অগ্রসর হতে থাকে। মুক্ত চিন্তার সূত্র ধরে মুসলমান বাঙালিরা তখন সংগঠিত হতে থাকেন। তখন তারা বিভিন্ন সংঘ বা সোসাইটি, অ্যাসোসিয়েশন গড়ার কথা ভাবেন। এই সময় 1855 সালে গড়ে ওঠে মহামেডান অ্যাসোসিয়েশন। 1863-তে গড়ে ওঠে মহামেডান লিটারেরি সোসাইটি। ন্যাশনাল মহামেডান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1877-এ। ঢাকা মুসলমান সুহৃদ সম্মেলনী গড়ে ওঠে 1883-তে। কলকাতা মহামেডান ইউনিয়ন গড়ে ওঠে 1893-এ। প্রাদেশিক বঙ্গীয় মুসলমান শিক্ষা সমিতি গড়ে ওঠে 1903-এ। মুসলমান বাঙালির ধর্ম সংস্কার, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে ওয়াহাবি আন্দোলন এবং ফরায়েজি আন্দোলনের পাশাপাশি 20 শতকের সূচনায় মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906 খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তারপর 20 শতকে মুসলমান বাঙালির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল 1921-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মুক্ত চিন্তার একদল শিক্ষক এবং তাদের যোগ্য কিছু ছাত্রের উদ্যোগে গড়ে ওঠে মুসলিম সাহিত্য সমাজ। তাদেরই একটি মুখপত্র তারা প্রকাশ করেন, তার নাম ছিল শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম সাহিত্য সমাজ এবং শিখা
সম্মিলিতভাবে 1926 খ্রিস্টাব্দে বুদ্ধির মুক্তি আন্দোলন তৈরি করে। এই বুদ্ধির মুক্তি আন্দোলন সংস্কার অন্ধত্ব থেকে মুসলমান বাঙালিকে মুক্ত চিন্তার জগতে মুক্তি দেয়। খেয়াল করে দেখবেন যে মুসলমান বাঙালির আত্মসত্তা নির্মাণ এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই বুদ্ধির মুক্তি আন্দোলন যত দ্রুত সমাজের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশে মুক্ত চিন্তার ক্ষেত্র তত বিস্তৃত হয়ে গেছে। শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও এসেছে নতুন জোয়ার। বাংলাদেশের উপন্যাস সাহিত্যের যাত্রা শুরু হয়ে গেছে। বাংলাদেশের কবিতার স্বতন্ত্র পরিচয় নির্ণীত হয়ে উঠেছে। আমরা কথা বলছি বাংলাদেশের ছোট গল্পের ধারা নিয়ে। প্রাক 47 পর্বে বাংলাদেশের ছোট গল্পে যাদের হাত ধরে বাংলাদেশের ছোট গল্পের একটি প্রাথমিক মানচিত্র তৈরি হয়ে উঠেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য ইব্রাহিম খাঁ, মাহবুবুল আলম, মতিন উদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর উদ্দিন, বন্দে আলী মিয়া, আবুল ফজল, আবুল কালাম শামসুদ্দিন, আবু রুশদ, সিকান্দার আবু জাফর, সোমেনচন্দ্র। হ্যাঁ, সোমেনচন্দ্রকে আমি বাংলাদেশের গল্পকারী মনে করি। সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, আবু জাফর শামসুদ্দিন এবং শামসুদ্দিন আবুল কালাম প্রমুখ। এদের মধ্যে নানা কারণে আবুল মনসুর আহমেদ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা, আইন চর্চা, রাজনীতি, সাহিত্য, এই 4টি ক্ষেত্রেই আবুল মনসুর আহমেদের উজ্জ্বল উপস্থিতি আমরা প্রত্যক্ষ করি। তার মতো বহুমাত্রিক ব্যক্তিত্ব আজকের বাংলাদেশে শুধু নয়, উভয় বঙ্গেই বিরল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং ছোট গল্পের পর্বান্তরকে বুঝতে গেলে আবুল মনসুর আহমেদ পড়া জরুরি। আবুল মনসুর আহমেদের 2টি আত্মজীবনী, প্রথমটি হলো আমার দেখা রাজনীতির 50 বছর এবং আত্মকথা। আপনারা যদি পড়েন তাহলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের আত্মপ্রকাশকে আপনারা বুঝতে পারবেন। যে সময়ের কথা আমরা বলছি সে সময় তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আত্মপ্রকাশ করছে 1971-এ। তাহলে এই 1922 সালে লেখা আবুল মনসুর আহমেদের হুজুর ক্যাবলা নামক রচনাটিকে আমি বাংলাদেশের গল্পের সূচনা বিন্দু কেন ধরতে চাইছি? তার কারণ এই, আপনারাই বলুন। বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পরে নিশ্চয়ই রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা লেখেননি। তার বহুদিন আগে তিনি চলে গেছেন 22শে শ্রাবণের পথে। আজকে সেরকমই একটি দিন। আসলে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র আত্মপ্রকাশের অনেক আগেই বাংলাদেশ নামক বা সোনার বাংলা নামক একটি রাষ্ট্র বাঙালি হৃদয়ে লালন করেছে। সেই সোনার বাংলার লেখকরা তারা আত্মসত্তা নির্মাণ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়া যখন ধরতে চান তাদের সাহিত্যে, তাদের জীবনচর্যার খুঁটিনাটি যখন তুলে ধরতে চান তাদের আখ্যানে, তখন সে আখ্যান মেইনস্ট্রিম বাংলা আখ্যান থেকে স্বভাবতই আলাদা হয়ে যায়। হুজুর কেবলা, গো গাওতাকা দেশ, নায়েবে নবী, লিডারে কওম, মুজাহিদিন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য, এই 7টি গল্প নিয়ে আবুল মনসুর আহমেদের আয়না প্রকাশিত হয়েছিল 1935 সালে।
এই বইয়ের ভূমিকা লিখেছিলেন স্বয়ং কবি নজরুল ইসলাম। তিনি যে চমৎকার গল্পের সমালোচনা লিখেন আমার তো জানা ছিল না। এই ভূমিকাটা লেখার পরে মনে হয় নজরুল যদি সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করতেন তিনি একজন বড় সমালোচক হতে পারতেন। নজরুল লিখছেন, এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ, মূর্তি, বর্ণ ভীষণতা নিয়ে ফুটে উঠেছে। আবুল মনসুর এই 7টি রচনায় কার্যত তিনি যারা ওই ধর্ম ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ওই পীরতন্ত্রের সঙ্গে যুক্ত এবং মানুষের ধর্মীয় বিশ্বাস, অন্ধ আনুগত্যকে পুঁজি করে যারা পীরতন্ত্র কায়েম করেছে, সেই ধর্মগুরুদের কপটতা, সর্বোপরি রিরংসা বৃত্তির বিরুদ্ধে আবুল মনসুর আহমেদ একটি প্রতিবাদ গড়ে তোলেন এবং সমাজের সামনে স্পষ্ট করে দেন মুখ আর মুখোশের পার্থক্যটা। 1922 থেকে 35 এই কাল পর্বে দাঁড়িয়ে নিজের সমাজের ভণ্ডামির বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, গোঁড়ামি এবং অন্ধত্বের বিরুদ্ধে যেভাবে একজন আবুল মনসুর আহমেদ প্রতিবাদ করছেন তা শিক্ষণীয় বই কি। লালসালু উপন্যাসে যখন আপনারা ওয়ালিউল্লাহকে এরকমই ধর্মীয় অন্ধত্ব, গোঁড়ামি বা ধর্ম ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেন, তখন অবশ্যই আপনাদের নিশ্চয়ই মনে পড়ে আবুল মনসুর আহমেদের কথা। আবুল মনসুর আহমেদ বাংলাদেশের গল্পের এই গ্রন্থিটাকে বেঁধে দিতে চাইলেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আবুল মনসুর আহমেদের গল্পে আপনারা পাবেন উইট এবং হিউমার বা স্যাটায়ারের খুব শৈল্পিক প্রয়োগ। একেবারে ত্রৈলোক্যনাথ থেকে পরশুরাম মেনস্ট্রিম বাংলা ছোট গল্পে যে হাস্যরসের ধারাটা প্রবর্তন করেছেন, কিন্তু মারাত্মকভাবে তার সমাজকে সমালোচনা করে এবং যেমন করে পরশুরাম তার ক্রিটিক নির্মাণ করেন তার গল্পের মধ্যে দিয়ে, তেমনি করে আবুল মনসুর আহমেদও তার একটা ক্রিটিক তিনি তার আয়না থেকে ফুড কনফারেন্স নামক গল্প গ্রন্থের মধ্যে নির্মাণ করেন। আপনারা যদি ফুড কনফারেন্সের গল্পগুলো পড়েন তাহলে আশ্চর্য হয়ে বেশ কিছু শব্দের মুখোমুখি হবেন। কোথাও আবুল মনসুর বলছেন কুত্তায় বাংলা, বিল্লিয়ে বাংলা, খটাসে বাংলা, শিয়ালে বাংলা, ইন্দুরে বাংলা। আসলে সমকালীন রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরোধিতা করার জন্য, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সমালোচনা করার জন্য ব্যঙ্গের এই চাবুক আবুল মনসুর আহমেদ ব্যবহার করেন এবং পূর্ববঙ্গের বাঙালি নেতৃত্বকে নিয়ে যেতে চান একটি সংশোধনবাদের দিকে। সাধারণত স্যাটারিস্টের তাদের লক্ষ্য হলো রাজনীতিবিদরা, কিন্তু আবুল মনসুর নিজেই রাজনীতিবিদ হয়েও তিনি স্যাটারিস্ট। বিশিষ্ট কবি, সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী এ কারণেই আবুল মনসুর আহমেদকে পূর্ব বাংলার পরশুরাম বলে চিহ্নিত করেছিলেন। ওর ফুড কনফারেন্স বা সায়েন্টিফিক বিজনেস, এআইসিসি, লঙ্গরখানা, রিলিফ ওয়ার্ক, গ্রোমোর ফুড, মিছিল এর মতো গল্পগুলো পড়লে আপনারা এই উইটার স্যাটায়ারের যুগলবন্দি দেখতে পাবেন।
আবুল মনসুর আহমেদের পাশাপাশি যারা গল্প লিখতে এসেছিলেন প্রাক 47 পর্বে, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর পড়াশুনো কলকাতায়, আপনারা সকলেই জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র, এবং তিনি স্টেটসম্যান অফিসে কলকাতাতেই চাকরি করেছেন। সুধীন্দ্রনাথ দত্তের অধীনেই তিনি তার সাংবাদিকতার জীবন শুরু করেছিলেন। সুধীন্দ্রনাথ দত্ত যদিও লেখক ওয়ালিউল্লাহকে চিনতেন না। 1945 খ্রিস্টাব্দে যখন নয়নচারা প্রকাশিত হয়, তখন বন্ধু সুধীন্দ্রনাথ দত্তকে সেই বই উপহার দিয়েছিলেন সঞ্জয় ভট্টাচার্য, পূর্বাশা পত্রিকা সম্পাদক। বস্তুত সঞ্জয় ভট্টাচার্যের সহযোগিতায় ওয়ালিউল্লাহর নয়নচারা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, এবং সঞ্জয় ভট্টাচার্য বন্ধু এবং বিখ্যাত সম্পাদক, পরিচয়ের সম্পাদক কবি সুধীন্দ্রনাথ দত্তকে এই আশ্চর্য এক গল্পকারের সন্ধান দিয়েছিলেন। ওয়ালিউল্লাহ তিনি তার স্বল্প দৈর্ঘ্যের যে আখ্যান জীবন, মাত্র কত বছর, 28 বছর ব্যাপ্ত তার যে আখ্যান জীবন, সেই 28 বছর ব্যাপ্ত আখ্যান জীবনে তিনি লিখেছেন সাকুল্যে 51-52টি গল্প, অর্থাৎ বছরে 2টি কাছাকাছি। তো বোঝাই যায় লেখক হিসেবে তিনি খুব বহুপ্রসূ নন, বহুপ্রজ নন। তার নয়নচারা যখন বেরোয়, তখন তার অননুকরণীয় শৈলী এবং তার প্রকাশস্মৃতির স্বাতন্ত্র্য, তার ভাষা সমকালীন সমালোচকদেরকে আকৃষ্ট করেছিল। কলকাতা সাহিত্যিক পরিমণ্ডলে যদিও তেমন বেশি উচ্ছ্বাস দেখা যায়নি। নয়নচারা গল্প বলতে তো নয়নচারা গায়ের আমু ভূতনি যারা 50-এর দুর্ভিক্ষে গ্রাম থেকে শহরে এসেছে, পেটে তাদের খিদের আগুন, দুটো ভাত চাই, একটু ফ্যান, এই আমু ভূতনিরা সংখ্যায় অগণন। শহরের চারিদিকে খাবারের প্রাচুর্য, মিষ্টির দোকান, খাবারের হোটেল, সব জায়গায় ভিক্ষা চেয়ে প্রত্যাখ্যাত হতে হয়। সমস্ত প্রত্যাখ্যানের শেষে একটি গৃহস্থ বাড়ির দরজা খুলে যায় আমুর সামনে। আমু অবাক চোখে সেই মেয়েটিকে দেখতে থাকে। তার খুব আপন মনে হয়, যেন অনেক দিনের চেনা, যেন আত্মার আত্মীয়তায় বাঁধা আছে সম্পর্কের কোনো এক সূত্রে। আমু দরজা খুলে দেওয়া সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসে, নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি করে দিল? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আসল গল্পটা শুরু হয় এবার। মন্বন্তরের নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং মহামারী নিয়ে আলোচনা হচ্ছে। আমি শুধু বলবো যে ঠিক সেই জায়গায় ওয়ালিউল্লাহ যে মন্বন্তর টেক্সট লেখেন, সেই টেক্সট আমাদের মেধার মধ্যে একটা চেতনা স্রোত তৈরি করে দেয়। ঘনায়মান কালো রাতে রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে তাদের বেশ লাগে। এই গল্পটা পড়তে পড়তে আপনাদের মনে হতে পারে যে এই গল্পের পূর্বাপর কোথায়। আমি বলবো যে ইংলিশ লিটারেচারের ছাত্র ওয়ালিউল্লাহ, যিনি বিদেশি সাহিত্য পড়েছেন, যিনি রবীন্দ্রনাথ পড়েছেন, তারাশঙ্কর মানিক বিভূতি থেকে শুরু করে একেবারে ত্রৈলোক্য পরশুরাম পড়ে আসা ওয়ালিউল্লাহ, তিনি কিন্তু একেবারে বাংলাদেশের ছোট গল্পের অনুশীলন পর্বের লেখা লিখছেন না। তিনি বাংলাদেশের ছোট গল্পকে একেবারে টেনে সেই চূড়ায় পৌঁছে দিলেন, নান্দনিক অর্থে যে চূড়াটা বিশ্বমানের। বাংলাদেশের ছোট গল্প আবুল মনসুর আহমেদ থেকে এই 1935 থেকে 1948 এই কাল পর্বে একটা বৈশ্বিক চূড়া, একটা কি বলবো, আন্তর্জাতিক মানকে
স্পর্শ করেছিল বলে আমার মনে হয়। ওর অনেক গল্পের উদাহরণ দিয়ে বলা যায়, কিন্তু আমার যেহেতু 100 বছরের একটা আলোচনা আমরা করব, ইতিমধ্যে যান্ত্রিক গোলযোগেও বেশ কিছু সময় কেটেছে, আমি খুব সংক্ষেপে এই পর্বগুলোর প্রবণতাগুলোকে আমি একটু চিহ্নিত করব। তাহলে প্রাক 47 পর্বের গল্পে আমি যে সমস্ত গল্পকারের নাম ইতিপূর্বে উল্লেখ করেছি, তাদের লেখায় আমরা মূলত যে জিনিসগুলো পাচ্ছি, সেই জিনিসগুলো হলো নতুন একটি দেশ তৈরি হয়ে উঠতে চাইছে তার হদিশ যেমন আমরা সেখানে দেখতে পাচ্ছি, তেমনি সেখানে আমরা প্রত্যক্ষ করতে পারছি বাঙালির আত্মসত্তা নির্মাণের একটি প্রক্রিয়া এবং বাঙালির আত্মপরিচয়েরও একটি সন্ধান। সর্বোপরি বাঙালির রাজনৈতিক দিশাহীনতা থেকে ক্রমশ তারা এগিয়ে যাচ্ছে একটা রাষ্ট্র স্বপ্নের দিকে। এরকম একটা জায়গায় আমরা দেখব যে ওয়ালিউল্লাহ তার 2 তীর বা একটি তুলসী গাছের মতো কাহিনী, বা পাগড়ি, কেয়ারা, নিষ্ফল জীবন, বা গ্রীষ্মের ছুটি, মালেকা, মতিউদ্দিনের প্রেমের মতো গল্প তিনি লিখছেন। ওয়ালিউল্লাহর এই নয়নচারা উত্তর পর্বের ছোট গল্পের ভাষা ও শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষায় তিনি আরো অনেক বেশি যত্নশীল এবং আখ্যানের ঘনবদ্ধ নির্মাণে সেগুলো প্রায় ফাঁক ফোকরহীন। গদ্যের মধ্যে তার চিত্রকল্প এবং যে কাব্যময়তা তিনি নির্মাণ করছেন, আবারও বলছি, তা আন্তর্জাতিক মানের। এই পর্বের পরে আমরা দেখব যে বিভাগ পরবর্তীকাল, অর্থাৎ 1947 উত্তর পর্বের বাংলাদেশের ছোট গল্পে আমরা পা দেব। এই 1947 অর্থাৎ ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল, দুটো দেশ তৈরি হলো। এই দুটো দেশ কেমন? একটি ভারতবর্ষ, আপনার মাথায় আমি এখানে মানচিত্র দেখানোর কোনো সুযোগ নেই, একটা ভারতবর্ষের মানচিত্র, তার দুপাশে দুটো ভূখণ্ড, একটি পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। দুটো দেশের মধ্যে মিল কোথায়? ধর্মের মিল। বাদবাকি দুটো দেশের ভাষা আলাদা, দুটো দেশের খাদ্যাভ্যাস আলাদা, দুটো দেশের নদী আলাদা, দুটো দেশের ভূপ্রকৃতি আলাদা, দুটো দেশের রিচুয়ালস আলাদা, দুটো দেশের মানুষের পোশাক আলাদা, তো তারা কখনো স্বীকার করবে না। তাই 1947 পরে আমরা দেখব যে 1948 থেকেই ধীরে ধীরে ভাষার ইস্যুতে আন্দোলন তীব্রতর হয়ে উঠছে এবং 1952 21শে ফেব্রুয়ারি সে আন্দোলন তীব্রতর হয়ে উঠল। ঢাকার রাজপথ বাঙালির রক্তে সেদিন রাঙা হয়ে গেল। এই 21-এর চেতনাই 69-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একদিন মুক্তিযুদ্ধের চেতনায় রূপান্তরিত হয়ে যাবে। আর এই যে রাষ্ট্রনৈতিক যে পর্বান্তর, তার পাশাপাশি সাহিত্যেরও একটা পট পরিবর্তন ঘটতে থাকবে। তাহলে বিভাগ উত্তর পর্বে বাংলাদেশের ছোট গল্পে যারা লিখতে এলেন তাদের নামগুলো একটু দেখি। আনিস চৌধুরী, আফলাতুন, আব্দুল গফফার চৌধুরী, আবু ইসহাক, আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, আবুল খায়ের মুসলেহাদ্দিন, আলাউদ্দিন আল আজাদ, আশরাফ সিদ্দিকী, আহমদ মুইর, জাহির রায়হান, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, মিন্নাত আলী, মির্জা আব্দুল হাই, রিজিয়া খান, রাবেয়া খাতুন, শহীদুল্লাহ কায়সার, শাহিদ সাবের, শাহেদ আলী, সর্দার জয়েন উদ্দিন, শাহিদ আতিকুল্লাহ, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান। অনেকগুলো নাম হয়তো আপনাদের পরিচিত, কেউ পরিচিত আপনাদের ঔপন্যাসিক হিসেবে, আপনাদের কাছে কেউ পরিচিত প্রাবন্ধিক হিসেবে, কিন্তু এরা বিভাগোত্তর কালের বাংলাদেশের ছোট গল্পের, তদানীন্তন পূর্ব পাকিস্তান, সেই সময়ের বাংলাদেশের ছোট গল্পের একটা পটভূমি তারাই নির্মাণ করে তুলছেন। এবং আলাউদ্দিন আল আজাদের মতো লেখকরা বা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মতো লেখকরা, আবু ইসহাকের মতো লেখকরা এই পর্বে নতুন কিছু কথা বলতে চাইছেন। সেই কথা মাথায় রাখতে হবে,
আমাদের মেন স্ট্রিম বাংলা গল্পের সঙ্গে মানে অনেকটা বেশি তার সঙ্গে পার্থক্য রয়ে গেছে। অর্থাৎ মানিক, তারাশঙ্কর, বিভূতি, উত্তর যে বাংলা ছোট গল্প, যখন কিনা আমাদের ছোট গল্পে এসে গেছেন সন্তোষ কুমার ঘোষ, অচিন্ত্য সেনগুপ্তরা বা প্রবোধ সান্যালেরা, ঠিক সেই সময় আমরা দেখব ওখানকার ছোট গল্পে, বাংলাদেশের ছোট গল্প বা তখনকার দিনে পূর্ব পাকিস্তান আমল, সেই সময়ের ছোট গল্পে কিন্তু ওই বাঙালির আত্মসত্তা নির্মাণের একটা প্রক্রিয়াকে তারা ধরতে চাইছেন। আলাউদ্দিন আজাদ তিনি জানোয়ার বলে একটি গল্প লিখছেন মাসিক সওগাত পত্রিকায়, যে গল্পের মধ্যে ওই শ্রেণীদ্বন্দ্বের ইতিহাসটা উঠে আসছে। এবং ওই সময়ের প্রচুর গল্পে আমরা পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর যে উল্লাস এবং তাদের যে রাজনৈতিক জিঘাংসা, তার কিন্তু একটা পরিচয় পাই। এর পাশাপাশি আমরা দেখব যে ৬-এর দশকের যে গল্পকার, তাদের দিকে যদি তাকাই আমরা, এই পর্ব থেকে আমরা একটু দশকের দিকে চলে যাব। দশকের দিকে চলে যাব তার কারণ একটু বলি যে যাদের কথা একটু আগে বললাম, আবু ইসাক বা সৈয়দ শামসুল হক বা হাসান হাফিজুর রহমান, বা এই যে একটু আগে আমরা উল্লেখ করলাম আনিস চৌধুরীর কথা বা জাহির রায়হানের কথা, তাদের লেখায় এই সময়কালটা কিন্তু বাংলাদেশের খুব সুস্থির সময় নয়। বাঙালির আত্মপরিচয় যেমনি তারা খুঁজছেন, তেমনি একটি রাষ্ট্র স্বপ্ন তারা দেখছেন। আবার ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে তারা ২১-এর চেতনা তাদেরকে একথা আত্মমুক্তির কথা বলতে শিখিয়েছে, তাদেরকে অধিকার আদায়ের আন্দোলনের কথা বলতে শিখিয়েছে। ফলে সেই কথাগুলো তারা অনেক বেশি করে গল্পে তুলে আনছেন। এই পর্বের অসংখ্য গল্পের উদ্ধৃতি দিয়ে দেখানো যায়, গল্পের আলাদা আলাদা আলোচনা করে দেখানো যায়। কিন্তু সেই আলোচনা করলে আমার আজকের যে মূল প্রবণতাগুলো আমি চিহ্নিত করতে চাইছি সেগুলো সময় থাকবে না। আমি তাই চলে যাব পরবর্তী দশকের আলোচনায়, অর্থাৎ বিভাগোত্তর পরের আমরা ওই সময়টাকে আমরা দেখব ৬-এর দশকে বাংলাদেশের যে গল্প, সেই সময়টা কিন্তু সবচেয়ে সৃষ্টিমুখর কাল। পাকিস্তানি আমল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন তৈরি হয়ে গেছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের মধ্যে দিয়ে একদল তরুণ উঠে এসেছেন, তারা এই সময়ের শ্রেষ্ঠ লেখক। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে একদল যুবক তকবক করে ফুটছেন, একেবারে আত্মসত্তা নির্মাণের প্রক্রিয়া এই সময় একটি গতি পেয়েছে। এরকম একটা জায়গায় আমরা দেখব যে বাংলাদেশ জুড়ে লিটল ম্যাগাজিন আন্দোলন তৈরি হয়ে উঠেছে। এবং এই সময়ে মানে লেখকরা লিটল ম্যাগাজিন কেন্দ্রিক সাহিত্য চর্চা তারা শুরু করেছেন। গল্পের একটা নতুন স্রোত তৈরি হচ্ছে। পূর্ব পাকিস্তানের অস্থির রাজনৈতিক সময় এবং মোহাম্মদ আলীর দ্বিজাতি তত্ত্বের যে ফানুস, সেটা ততদিনে ফুটো হয়ে গেছে। ভাষা আন্দোলনে মুখর হয়ে রক্ত ঝরিয়ে বাঙালি ততদিনে আত্মপরিচয়ের সন্ধান পেয়েছে। আধা ঔপনিবেশিক স্বৈরাচারী পাক শাসনের বিরুদ্ধে পূর্ববঙ্গের বাঙালিরা তখন সংগঠিত হতে শুরু করেছেন। খিদে আর দারিদ্র্যের সীমাহীন বিস্তার চারিদিকে, শাসক গোষ্ঠীর অন্তহীন লোভের পাশাপাশি কালোবাজারি, বেকারত্ব, লক্ষ্যহীন ক্ষুব্ধ যৌবনের হাহাকার। ঠিক এই জায়গায় আমরা দেখব হ্যামলিনের বাঁশিওয়ালার মতো বাংলাদেশের ছোট গল্পে এলেন আখতারুজ্জামান ইলিয়াস, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল শাকুর, আবুল হাসনাত, আহমদ সফা, কায়েস আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত, দিলারা হাশেম, নাজমুল আলম, বিপ্রদাস বড়ুয়া, বুলবন ওসমান, নাজমুল আলম, বিপ্রদাস বড়ুয়ার কথা একটু আগে বললাম, মাহমুদুল হক, রাহাত খান, রিজিয়া রহমান, শওকত আলী, সুব্রত বড়ুয়া, সুচরিত চৌধুরী। এলেন
হাসান আজিজুল হক এবং সেলিনা হোসেন, আরো অনেকের নাম করা যায়। আমি শুধু বলতে চাইছি এই 6-এর দশক বাংলাদেশের ছোট গল্প, বাংলাদেশের উপন্যাস, বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে সবচেয়ে সমৃদ্ধির কাল। খেয়াল করে দেখুন, তখনও কিন্তু 71 আসেনি। তাহলে 71 বাংলাদেশের স্বাধীনতার আগেই আমরা দেখব যে বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে সৃষ্টিশীলতার একটা কাল এই সময়ের অগ্রণী লেখকরা নির্মাণ করে তুলছেন। বাংলাদেশের ছোট গল্পের ক্ষেত্রে সবচেয়ে বলবো ফলপ্রসূ একটা দশক। এই প্রাক মুক্তিযুদ্ধোত্তর যে কাল, এই প্রাক মুক্তিযুদ্ধোত্তর কালে আমরা বাংলাদেশ নামক যে দেশটার গল্প নিয়ে আলোচনা করছি, আপনারা সকলেই জানেন বাংলা একটা ভাষা এবং দেশ, অর্থাৎ একটা ভাষা দেশ। এই এই যে একটি ভাষা দেশ, তার আত্মপরিচয়ের সন্ধান শেষে, তার আত্মসত্তা নির্মাণের কাল পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের দিকে। নতুন কালের গল্পকাররা এই সময়ের স্বরকে ধারণ করলেন 6-এর দশকের বাংলা গল্পে। 1960 সালে লেখা হলো হাসান আজিজুল হকের শকুন। শকুন আপনাদের অনেকেরই পড়া। 1964-তে তা প্রকাশিত হবে এবং পরে হাসান আজিজুল হকের সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য তার প্রথম গল্পগ্রন্থ। 1964-তে সেটা প্রকাশিত হচ্ছে। এই যে দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা, ভাষা আন্দোলন মুখর একটা সময়, সেই সময়ে দাঁড়িয়ে হাসান আজিজুল হকের মতো মানুষ, তিনি কিন্তু মানে এপার বাংলা থেকে, আপনারা সকলেই জানেন বর্ধমানের জবগ্রামে তার বাড়ি, সেখান থেকে তিনি গিয়েছিলেন বরেন্দ্রভূমিতে, এখনকার রাজশাহীতে। বস্তুত তার হাত ধরেই আমার বাংলাদেশের গল্প পড়া এবং তার রাজশাহীর বাড়িতেও আমার বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে বসে তার গল্প নিয়ে আলোচনার সৌভাগ্য আমার হয়েছে দীর্ঘদিন। আমি শুধু এই জায়গায় বলবো যে পার্টিশনের ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা এপার বাংলায় এসেছিলেন, তাদের লেখা উপন্যাস, তাদের লেখা গল্প, তাদের লেখা স্মৃতিকথা নিয়ে প্রচুর কাজ হয়েছে। কিন্তু এপার বাংলা থেকে যে সমস্ত মুসলমান উদ্বাস্তুরা ওপার বাংলায় গিয়েছিলেন, তাদের লেখা গল্প, তাদের লেখা উপন্যাস, তাদের লেখা স্মৃতিকথা নিয়ে কিন্তু খুব বিশেষ কাজ হয় না। হাসান আজিজুল হক তাদের মধ্যে অন্যতম একজন লেখক। আমি এই তালিকা যদি তৈরি করি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আনিসুজ্জামান স্যার, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তার বাড়ি ছিল বসিরহাটে, তারপরে তিনি পার্ক সার্কাস অঞ্চলে থেকেছেন দীর্ঘদিন। তারপরে বিভাগোত্তর পরে তিনি চলে গেছেন ওপার বাংলায়। হাসান দা, তিনি তার বাড়ি কাটোয়ার কাছে, সে বাড়িতেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তারপরে তিনি এখানেই ম্যাট্রিকুলেশন পাশ করেছেন, তারপরে ওপার বাংলায় চলে গেছেন। একটু আগে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলছিলাম। এই তালিকা আরো দীর্ঘতর করা যায়। ওপার বাংলা থেকে যেমন প্রচুর বড় বড় লেখক উদ্বাস্তু হয়ে এপার বাংলায় এসেছেন, তেমনি এপার বাংলার অনেক বড় বড় লেখক উদ্বাস্তু হয়ে ওপার বাংলায় গেছেন। হাসান আজিজুল হক লিখছেন যে যে বাইরে থেকে ভিতরে আসে, যে নতুন করে জন্ম নেয়, একটি নতুন দেশ যার অধিগ্রহণ করে, জীবন মাকড়সার জটিল জালে যে আটকে যায়, আমার অবস্থা তাই। এখন আমি ভেতরের লোক। হাসান আজিজুল হক ওই ভেতরের লোক হয়ে, অর্থাৎ বাংলাদেশের মানুষ হয়ে তিনি এবার গল্প লিখছেন। আপনারা যারা তার গল্প পড়েছেন জানেন, তার প্রথম পর্বের অনেক গল্পে রাঢ় বঙ্গ এসেছে এবং কাটোয়া সন্নিহিত ওই অঞ্চলটি, একেবারে অজয়ের তীরবর্তী এই যে রাঢ়, সে অঞ্চলটা বিশেষভাবে তার গল্পে এসেছে। এবং এই ভেতর আর বাইরের যে দ্বন্দ্ব,
আপনারা পরবাসীর মতো গল্পের কথা বলতে পারেন, আত্মজ একটি করবী গাছের মতো গল্পের কথা বলতে পারেন, বিধবাদের কথার মতো গল্পের কথা বলতে পারেন। অসংখ্য গল্পের উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে হাসান আজিজুল হক আসলে যে ক্রাইসিসটা ধরতে চাইছেন সেটা কেবলমাত্র একজন দেশান্তরিত মানুষের ক্রাইসিস নয়। যেহেতু তিনি দর্শনের অধ্যাপক, তাই তার গল্পের মধ্যে চরিত্রদের মগ্ন চৈতন্যে কোথাও একটি দার্শনিক জিজ্ঞাসাও থাকে, এবং সে দার্শনিক জিজ্ঞাসা কখনো কখনো দেশ কালকে ছাড়িয়ে একেবারে দেশাতীত কালাতীত একটি দার্শনিক বোধকে আমাদের সামনে তুলে নিয়ে আসে। আপনারা যদি শকুন গল্পের কথা বলেন তাহলে দেখবেন সেখানে একটা বন্ধা সময়ের জারজ হিসেবে আমরা কয়েকজন যুবককে পাবো যারা শেষ পর্যন্ত একটি শকুনকে আক্রমণ করতে চাইছে এবং শকুনটাকে শেষ পর্যন্ত তারা মানে প্রায় তার পালকগুলো তুলে ছিঁড়ে ফেলছে, এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে মরার আগে নৃশংসভাবে তারা যখন শকুনটাকে প্রায় খুন করে, লক্ষ্যহীন স্বপ্নহীন রফিকরা উন্মত্ত প্রতিযোগিতায় নেমে যখন শকুনটাকে মেরে ফেলে, তখন মরার আগে শকুনটা কিছু বমি করেছে। কত বড় লাগছে তাকে, কত শূন্য, কত ফাঁপা, ঠোঁটের পাশ দিয়ে খড়ের টুকরো বেরিয়ে আসছে, দলে দলে আরো শকুনি নামছে তার পাশে, কিন্তু শকুনির মাংস খায় না। মরা শকুনিটার পাশে পড়ে রয়েছে অর্ধস্ফুট একটি মানুষের শিশু, তারই লোভে আসছে শকুনির দল চিৎকার করতে করতে উন্মত্তের মতো, কিন্তু শিশুটার পেটে প্রথম দুর্বল ঠোঁটের আঘাত বোধহয় ওই মরা শকুনিটারই। আমরা জানি যে কাদু শেখের রাড় বোন আর জমির উদ্দিনের অবৈধ প্রণয়ের সন্তান কে এভাবে শকুন ঠুকরে খাচ্ছে। কি এক বন্ধা সময় যেখানে প্রেম পূর্ণতা পায় না। জামু, এদাই, পল্টুরা তারাও এক বন্ধা সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলে। এই গল্প যখন আত্মজ একটি করবী গাছে যায় তখন আপনারা নিশ্চয়ই সে গল্প পড়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আত্মজ একটি করবী গাছের মতো গল্প আমাদের বাংলা ভাষায় খুব কম লেখা হয়েছে। হ্যাঁ, এ গল্প যদি রবীন্দ্রনাথ নিজে লিখতে পারতেন, তারাশঙ্কর, মানিক, বিভূতি, আমি তাদের কথা মনে রেখেই বলছি, তারাও যদি এরকম একটা গল্প লিখতে পারতেন তারা শ্লাঘা অনুভব করতেন। আত্মজ একটি করবী গাছের মতো গল্প বিশেষ লেখা হয়নি। এটা শুধু পার্টিশন টেক্সট হিসেবে পড়বো নাকি এটা স্ট্রিম অফ কনসাসনেসের একটা চূড়ান্ত জায়গায় রেখে গল্পটা পড়বো তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি সেই বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে যাওয়ার সুযোগ আমাদের কম। আমি শুধু এটুকু বলবো যে হাসান আজিজুল হক এই গল্পে আপনারা খেয়াল করে দেখবেন, এই গল্পটা পড়তে পড়তে যদি একদম নতুন একজন পাঠকের কাছে গল্পকারের নামটা চাপা দিয়ে গল্পটি পড়তে বলা হয়, তিনি হয়তো মনে করতে পারেন গল্পটি ওপার বাংলা থেকে এপার বাংলা আসায় কোনো উদ্বাস্তু মানুষ তিনি লিখছেন। একেবারে ওই যে হাসান আজিজুল হক তার গল্পের একটা ট্রিটমেন্ট, যে তিনি গল্পকে বিশেষ কোনো স্থানিক মানচিত্রের মধ্যে আবদ্ধ রাখেন না বলেই আমরা দেখব যে হাসান আজিজুল হকের আত্মজ একটি করবী গাছের বৃদ্ধের কোনো নাম নেই। দেশ হারিয়েছে যে, বাস্তু হারিয়েছে যে, সেই উদ্বাস্তু, তার কোনো ধর্ম নেই, উদ্বাস্তু তাই তার ধর্ম। বস্তুত এই গল্পের মধ্যে এই এই প্রায় ধর্মহীন, প্রায় দেশহীন একজন মানুষের আখ্যান তিনি তৈরি করেন, এবং দেশাতীত কালাতীত কিছু ক্রাইসিসকে, মৌলিক কিছু সংকটকে তিনি এখানে তুলে আনেন। আমি জানি আমি রুকুর বাবা কোন ধর্মের মানুষ। রুকুকে, আত্মজকে কার্যত একজন বৃদ্ধ ধর্ষকদের হাতে ছেড়ে দিয়ে কেন তাকে একটি করবী গাছ লাগানোর গল্প সারা রাত ধরে বলে যেতে হয়, আমি নিশ্চয়ই জানি। এই গল্প আমার ব্যক্তিগত অনেকবার পাঠ নিয়েছি আমি, কিন্তু আমি বলতে চাইছি এই গল্পটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই গল্পটি তার স্থানিক কালাতীত একটা প্রেক্ষিতে গল্পটিকে হাসান আজিজুল হক বেঁধে ফেলতে চান, আর বেঁধে ফেলতে পারেন বলেই এই গল্পটি
কেবল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গল্প হয়ে থাকে না, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গল্প হয়ে থাকে না, এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি গল্প এই আত্মজা একটি করবী গাছ। আমি হাসান আজিজুল হকের অসংখ্য গল্প আপনারা নিশ্চয়ই পড়েছেন। আমাদের এপার বাংলায় বাংলাদেশের যে কয়েকজন গল্পকার বিশেষভাবে পঠিত, যে কয়েকজন ঔপন্যাসিক বিশেষভাবে পঠিত, তার মধ্যে হাসানদা একজন। ফলে তাকে নিয়ে আর তেমন কথা বলছি না। আমি শুধু এখন বলবো যে শওকত আলী বাংলাদেশের উপন্যাসে প্রদোষে প্রাকৃতজনের লেখক, বা হে লকিন্দর বা ওয়ারিশের লেখক, উত্তরের ক্ষেপ দক্ষিণায়নের দিনের লেখককে আপনারা হয়তো অনেকেই জানেন। তিনি লিখছেন যখন গল্প, তখন তার গল্প প্রদোষে প্রাকৃতজনের লেখকের হাত দিয়ে বেরোনো গল্প তো খুব স্বাভাবিকভাবেই অসাধারণ হবে। শুনু হয়ে লকিন্দর বলে তার একটি গল্পগ্রন্থ আছে। এই গল্পগ্রন্থে আমি একটা প্রবণতার কথা একটু উল্লেখ করব, যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রান্তিক মানুষের প্রতিবাদ। শওকত আলী তিনি মনসা এবং চাঁদ সদাগর তাদের যে পুরাণ মিথ, তার সাপেক্ষে এখানে তুলে ধরতে চান। গল্পের কেন্দ্রীয় চরিত্র, গল্পের নাম শুনো হে লকিন্দর, গল্পের কেন্দ্রীয় চরিত্র গোপীনাথ, সে সর্বহারা প্রান্তিক মানুষদের প্রতিনিধি। লক্ষ্মীকান্ত, কসিমউদ্দিন, যদুরায় এরা ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি। এই জায়গায় গোপীনাথ সে সহজে বিশ্বাস করে, এবং গল্পকার লিখছেন, আমি ছোট্ট একটুখানি কোট করছি, জনমের পর আমার বিশ্বহারী মাইক বাড়িতে নিয়ে গেল মহাদেব শিবনাথ। আপনারা জানেন যে মনসা অজনী সম্ভূতা, শিবের ব্রাত্য কন্যা। তো কিন্তু দেবী মাই উমাহাক মারিল কেন কহ? মারতে মারতে মায়ের আমার চোখটা কানা করে দিলে, ই কোন দেশে বিচার ক? বিশ্বহারী মাইক ঘরের বাহার করে দিলে। মায়ের তখন কি কষ্ট, আহারে কেহ নাই, মায়ের স্বামী নাই, সন্তান নাই, মা বাবা নাই, সঙ্গী বলতে দুপির বেটি নেতা। মা বিশ্বহারী এখন কুণ্ঠে যায়, কাঠে যায়, চিন্তা করে দেখ মহাজন। মাটির সন্তান বিশ্বহারী মাই গেল মাটির সন্তানের বগলত, ছোট জাতের মানুষ হইল বিশ্বহারী মায়ের সন্তান। এই কথাটা হিসাব করে বুঝিস লকিন্দর, চান্দ সন্দাগর কে আর বিশ্বহারী মাই কে? ই তোর মানুষ আর দেবতার নড়াই নহে বাবু মশাই, ই হলো গরিব আর ধনীর নড়াই। যেমন আমি বিশ্বহারীর সন্তান, আমার বাড়ি নাই, জমি নাই, জিরাত নাই, আর তুই হলো ধন্দি চাঁদ সদাগরের সন্তান। হিসাব করে দেখ বাবু মশাই। এই জায়গায় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এই গল্পটা পড়তে পড়তে, আমরা কখনো কখনো চাঁদ সদাগরকে যখন একেবারে চাঁদ বণিকের পালা পড়েছি সৌম্যমিত্রের, বা যখন সেলিনা হোসেনের চাঁদ বেনে নামক উপন্যাস পড়েছি, বা অমিয় ভূষণের চাঁদ বেনে নামক উপন্যাস পড়েছি, তখন আমাদের মনে হয়েছিল চাঁদ বণিক তিনি মানুষের প্রতিনিধি। দেবতা বনাম মানুষের একটা লড়াইয়ের গল্প বোধ হয় মনসামঙ্গলের মূল প্রতিপাদ্য। কিন্তু সেই টেক্সটটাকে, সেই পুরাণকে শওকত আলী সম্পূর্ণ নতুনভাবে আমাদের দেখতে শেখান, এবং সেখানে মনসা হয়ে ওঠেন নিম্নবর্গের মানুষদের দেবী, যারা সম্মিলিতভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার প্রতিভু চাঁদ সদাগরদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে চাইছেন। এই যে জায়গাটা, এইটা বাংলাদেশের ছোট গল্পে খুব কম ছিল, কিন্তু শওকত আলীদের প্রচেষ্টায় বাংলাদেশের ছোট গল্পে এই ধনতন্ত্র বনাম সর্বহারার যে লড়াই, তা তিনি নিয়ে এসেছেন। বস্তুত শওকত আলীর ওয়ারিশ বা নড়াই নামক উপন্যাসগুলি তেভাগার প্রেক্ষাপটে রচিত, আপনারা সকলেই জানেন। তো আমি বলতে চাইছি যে বাংলাদেশের উপন্যাস বা বাংলাদেশের ছোট গল্প
কেবলমাত্র ওই আত্মসত্তা নির্মাণ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ বলে যারা শিলমোহর দিয়ে দিতে চান, তারা আরেকবার যদি শুনো হে লকিন্দরের মতো গল্প পড়েন, তাহলে বা আত্মজা একটি করবী গাছের মতো গল্প পড়েন, তাহলে বোধহয় তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ছোট গল্প বিষয় গৌরবে, নির্মাণ নান্দনিক বিন্যাসে কতখানি আন্তর্জাতিক। এই এই পর্বে ওয়ালিউল্লাহ আখতারুজ্জামান ইলিয়াসের কথা আমাদের বলতে হবে। ওয়ালিউল্লাহ পরবর্তী সাহিত্যে শুধু নয়, ইলিয়াস বাংলাদেশের সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। আপনারা তার অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজগে রোম, জাল স্বপ্ন স্বপ্নের জাল নিশ্চয়ই পড়েছেন সকলেই। আমি শুধু একটা জিনিস বলবো যে ইলিয়াসের হাত ধরে বাংলাদেশের ছোট গল্প স্ট্রিম অফ কনসাসনেস এবং এবং কি বলবো, চিত্রকল্পের নতুন ভাষাকে আয়ত্ত করা এবং গল্পের একটা নতুন ভাষা যে ডিকশন, সেটা কিন্তু ইলিয়াসের হাত ধরে বাংলাদেশের ছোট গল্প একটা নতুন দিকে এগিয়ে যেতে চেয়েছিল এবং ইলিয়াস ছিলেন তার যোগ্য সওয়ারি। এই জায়গায় আমরা দেখব যে ওর টেক্সটগুলোকে বিশ্লেষণ করে যদি দেখেন, ইলিয়াস মূলত বাংলাদেশের মধ্যবিত্ত মুসলমানদের নিয়েই হয়তো বেশি লিখেছেন, এটা ঠিকই, কিন্তু মধ্যবিত্ত মুসলমানের যে ক্রাইসিস, তার যে দ্বন্দ্ব এবং তার সেই দ্বন্দ্বের পাশাপাশি ধর্মীয় গোঁড়ামির মুখোশ খুলে দেওয়া, সেই সবটা কিন্তু ইলিয়াস খুব নির্মোহভাবে তিনি করতে পেরেছেন এবং বস্তুত তার মতো নির্মোহ গল্পকার শিল্পী বাংলাদেশের গল্পে খুব কম এসেছেন। বাংলাদেশের কথা সাহিত্যে সেলিনা হোসেনের আবির্ভাব সূচিত হয়েছিল এই ৬০ দশকেই। কথা সাহিত্যিক হিসেবে আমরা জানি যে তার বাংলা একাডেমিতে চাকরির প্রমাণ হিসেবেই তাকে একটা গল্প লিখতে হয়েছিল। এই সময়ে পর থেকে তিনি অসংখ্য গল্পগ্রন্থ লিখেছেন এবং গল্পকার ঔপন্যাসিক হিসেবে তিনি আমাদের এই বঙ্গে হাসান আজিজুল হকের মতোই অনেক বেশি চর্চিত, অনেক বেশি পঠিত। তার উৎস থেকে নিরন্তর, খোল করতাল, পরজন্ম, মতিজানের মেয়েরার মতো গল্প আমরা সকলেই পড়েছি। কিন্তু আমি বলবো, খোয়াই নদীর বাগবদলের মতো গল্প যদি আপনারা পড়েন, তাহলে সেখানে দেখবেন যে বাংলাদেশের সিলেটে খোয়াই নদী কিভাবে তার প্রাকৃতিক পরিবেশ এবং বাংলাদেশের অর্থনীতির সঙ্গে কিভাবে সেই নদী জড়িয়ে আছে এবং সেই নদী কিভাবে একটি পরিবেশবাদী সাহিত্যের নতুন কাঠামোকে ৬০ দশকে হাজির করছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিষয়ের দিক থেকে খোয়াই নদীর বাগবদল আমি বলবো একটা ইকো টেক্সট এবং এই ইকো টেক্সটটি বাংলাদেশের গল্পের একটা নতুন বিষয়কে নিয়ে আসতে সমর্থ হয়েছিল ওই ৬০ দশকেই। ৬০ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন গল্পকার হলেন কায়েস আহমেদ। আমি খুব দ্রুত বললে তার এই যে অন্ধ তীরন্দাজ, নির্বাসিত একজন বা লাশ কাটা ঘরের মতো গল্পগ্রন্থগুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে তার যে রাজনৈতিক দর্শন এবং রিয়ালিটিকে নতুন ভাবে দেখা এবং বিশ্লেষণ করা, সেটা বাংলাদেশের ছোট গল্পের মধ্যে হয়তো কায়েস আহমেদ একটা নতুন স্বর সংযোজন করলেন। বাংলাদেশের ছোট গল্পের যে ভূগোল, তা বাংলাদেশের চেনা মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এই ৬০ দশকে যেহেতু কায়েস আহমেদের
ছোটবেলা কেটেছে হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার তাজপুর অঞ্চলে, সেখানেই তিনি বড় হয়েছেন। তাই এই শ্রীরামপুর, বারুইপাড়া বা ডানকুনি, জনাই, মশাট, শিয়াখালা, উত্তরপাড়া, এই সমস্ত অঞ্চলগুলো তার গল্পের অন্যতম বিষয় হয়ে ওঠে এবং সেই সময় এখানে চলছে নকশাল আন্দোলন। ফলে খুব স্বাভাবিকভাবে নকশাল আন্দোলনও বাংলাদেশের ছোট গল্পের বিষয় হয়ে উঠল এই কায়েস আহমেদের হাত ধরে। কায়েস আহমেদের সুবিধা হয়েছিল তার এখানে বাড়ি, এবং এখনো কায়েস আহমেদদের অন্যান্য জ্ঞাতি শরিকরা তারা হুগলিতেই আছেন। তো স্বাভাবিকভাবে এপারের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ থাকার জন্য কায়েস আহমেদের লেখার বিষয়টাও অনেক ক্ষেত্রে নতুন নতুন একটা ধারণা, নতুন একটা বিষয় ভাবনা বাংলাদেশের গল্পে সংযুক্ত করতে পেরেছিল। এই যে নতুন একটা দেশের স্বপ্ন, ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি দেশ ধীরে ধীরে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেল এবং ৯ মাসের যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ এবং বাঙালি জাতির ইতিহাসে এই মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবজনক অধ্যায়। ফলে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে নতুন যে দেশটা আত্মপ্রকাশ করলো, সেই দেশটা আমরা দেখলাম যে খুব দ্রুত তারা নিশ্চয়ই সেই স্বাধীনতাকে তারা উদযাপন করবেন, কিন্তু এই বাংলাদেশ গড়ে ওঠার যিনি কাণ্ডারি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম নেতৃত্ব তিনি এবং পিতা তিনি, হ্যাঁ, তিনি বাংলাদেশের জাতির জনক। খুব স্বাভাবিকভাবে আমরা দেখব যে বাংলাদেশ আত্মপ্রকাশের পরে যে অপরিমেয় রক্তপাত এবং মহান আত্মত্যাগের মধ্যে দিয়ে একটা নতুন মানচিত্র লাভ করেছিল বাঙালি, সেখানে শোষণহীন মানবিক সমাজ ও ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়েই সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার হাজার বাঙালি সমবেত হতে পেরেছিল। কিন্তু তার আশ্চর্য এই যে স্বাধীনতার মাত্র কিছুদিন পরে বঙ্গবন্ধু হত্যা, সামরিক শাসন, অন্তঃশাসন রাজনীতি এবং সেই সময়ের সামরিক শাসকদের সীমাহীন দুর্নীতি, নতুন করে মৌলবাদী শক্তির উত্থান, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর নির্যাতন এবং বাস্তুচ্যুতি, এই মুক্তিযুদ্ধ উত্তর পর্বের বাংলাদেশকে আবার ভয়ঙ্কর এক স্বপ্ন ভঙ্গের দিকে ঠেলে দিল। আশা নিরাশার নিত্য দোলায় তখন দুলছে বাংলাদেশ। স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের সেই কাল বেলায় একঝাঁক তরুণ গল্পকাররা আসলেন বাংলাদেশের নতুন কালের গল্পের ফেরিওয়ালা হয়ে। এই পর্বের মধ্যে উল্লেখযোগ্য আফশান চৌধুরী, আতা সরকার, আমজাদ হোসেন, আবু কায়সার, আবু শাহিদ জুবেরি, আবু বকর সিদ্দিকী, আবুল খায়ের মুসলেউদ্দিন, আরেফিন বাদল, আল মাহমুদ। এখানে বলে রাখি, কবি হিসেবে আল মাহমুদ অনেক আগে শুরু করেছেন, কিন্তু গল্পকার হিসেবে আল মাহমুদ কিন্তু অনেক পরে গল্প লিখতে আসছেন। ফলে আল মাহমুদ মুক্তিযুদ্ধ উত্তর কালের গল্পকার। আহমদ মুসা, আহমদ বশির, ইমদাদুল হক মিলন, ইমরান নূর, ইসমাইল হোসেন, ইসহাক খান, এহসান চৌধুরী, তাপস মজুমদার, নয়ন রহমান, নাজমা জেসমিন চৌধুরী, পূরবী বসু, ফজলুল কাসেম, বিপ্লব দাস, বুলবুল চৌধুরী, মঞ্জু সরকার, মোস্তফা পান্না, রাবিয়া খাতুন, শান্তনু কায়সার, লুৎফর রহমান লিটন, হরিপদ দত্ত, সুশান্ত মজুমদার, হুমায়ুন আহমেদ, হেলেনা খান,
আরো কয়েকটি নাম নিশ্চয়ই বাদ গেল। আমি নামের তালিকা আসলে পেশ করতে চাইছি না, কিন্তু আমাদের এপার বাংলার পাঠকের কাছে সব নাম হয়তো পরিচিত নয়, তাই কয়েকটা নাম আমাকে উচ্চারণ করতেই হলো। 60-এর দশকের দীর্ঘ যে সরণি, গল্পকারদের যে দীর্ঘ তালিকা, তারা তো এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের মধ্যে দিয়েই এসেছেন। খুব স্বাভাবিকভাবে তাদের গল্পের মধ্যে, তাদের আখ্যানের বিন্যাসেও ওই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের বেদনাগুলোই বেশি করে আসতে চাইল। শ্রেণী দ্বন্দ্বের রূপ যেমন আমরা সেখানে পেলাম, ঔপনিবেশিক বা আধা ঔপনিবেশিক, সামন্ততান্ত্রিক বা আধা সামন্ততান্ত্রিক প্রেক্ষিতে যাই হোক না কেন, এই পর্বের গল্পে মঞ্জু সরকারদের মতো গল্পকারদের লেখায় সর্বহারা শ্রমজীবী নির্যাতিত মানুষদের কথা নতুন করে এলো। নতুন করে এলো তমস নগ্ন আগন্তুক লেখক মানে মঞ্জু সরকার, আপনারা সকলেই জানেন। তার অবিনাশী আয়োজন বা উচ্ছেদ উচ্ছেদ খেলা বা মৃত্যুবান, এই সমস্ত লেখা গল্পগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে কি চমৎকারভাবে মঞ্জু সরকার তিনি ওই সমকালীন বাংলাদেশটাকে তুলে ধরতে চাইছেন। মঞ্জু সরকারের একটি খুব বিখ্যাত গল্প আছে, ভূতের সাথে যুদ্ধ। এই ভূতের সাথে যুদ্ধ, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ উত্তরকালে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিয়েছিল এবং সেই খাদ্য সংকট বা দুর্ভিক্ষের সময়ই এই গল্প লেখা হচ্ছে, যেখানে আমরা দেখব যে কেন্দ্রীয় চরিত্র মফিজ, ভূতের সাথে যুদ্ধ গল্পে কেন্দ্রীয় চরিত্র মফিজ, খিদে যাদের নিত্য দিনলিপি আর অনাহার যাদের জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সেরকমই একটি জীবনের অধিকারী এই মফিজ আর তার স্ত্রী, রুগ্ন স্ত্রী। অনাহারে রুগ্ন বউটা ক্রমে অসুস্থ হতে হতে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। ব্যারামি বউটা যন্ত্রণাকাতর মুখে কখনো কখনো একটা শীর্ণ আওয়াজ বেরিয়ে আসে এবং একটা চিৎকার, খুব যন্ত্রণাকাতর একটা চিৎকার বেরিয়ে আসে। মফিজ আশ্চর্য হয় যে তার স্ত্রী এখনো বেঁচে আছে, আবার বিরক্ত হয়। অনাহারে রুগ্ন বউ ক্রমে ঢলে পড়ে যখন মৃত্যুর দিকে, তখন সে হয়ে যায় ভূতে ধরা ব্যারামি। খিদের জ্বালায় কোকিয়ে কোকিয়ে শেষে ঘুমিয়ে খাদ্যময় স্বপ্নের জগতে হারিয়ে যায় মফিজের ছোট ছেলে। আর সীমাহীন সেই দারিদ্র্যের মধ্যে মফিজ সে চড়ক বিলে যায় মাছ ধরতে। এই মাছ ধরে সে নিয়ে বিক্রি করবে, তা দিয়ে সে খাবার চাল কিনবে, তারপরে তার মানে অসুস্থ স্ত্রীকে কিছুটা খাবার দেবে, বা তার স্ত্রীর পাশাপাশি তার সন্তানদের মুখেও কিছু খাদ্য তুলে দেবে। কিন্তু আমরা দেখব যে সে নিজেও তো খায়নি, ফলে মাছ মারতে গিয়ে প্রবল বৃষ্টি এসেছে, ক্রমে অন্ধকার হয়ে এসেছে, তার হাতের পাটখড়ির আগুনটাও গেছে নিভে, আর সে ওই বিল থেকে ক্রমশ আরো জলের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমশ কোমর থেকে বুক সমান জলে সে নেমে যাচ্ছে। সে বুঝতে পারছে যে চড়ক বিলের একটা দৈত্য তাকে গ্রাস করছে। সে জানে কিংবদন্তির এই দৈত্য অনেককেই মেরেছে, মফিজকেও মেরে ফেলতে পারে, তাই সে মৃত্যু ভয়ে একটা কলমা আওড়ায়, কিন্তু সে কলমায় কাজ হয় না। মফিজ কিন্তু মরতে চায় না, সে খিদের পৃথিবীতে বাঁচতে চায়, সে মাছ ধরতে চায়, সে খাবার কিনতে চায়, চাল কিনে সে বাড়ি ফিরে অসুস্থ স্ত্রী পুত্র সন্তানদের সে দিতে চায়। এরকম জায়গায় আমরা দেখব এক সময় যখন গলা সমান জলে সে নেমে গেছে, তখন সে চিৎকার করে উঠেছে যে চড়ক বিলের ভাতার মুই, মুখে মারবার ফাঁদ বসাচ্ছিস, তোর পেটের নাড়ি ভুড়ি বায়ার করিম, আয় শালা পিশাচের বাচ্চা। অবশেষে মফিজ যেতে অন্তহীন অন্ধকারের খিদে ভূতের সঙ্গে লড়ে থপ থপ শব্দে মফিজ ফেরে জীবনের দিকে। যখন এই সর্বহারা মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন দেয়ালই বলে দেয় তার পথ, এগিয়ে যাওয়াই বস্তুত লড়াই তখন একমাত্র পথ। মফিজ যখন লড়ে মানে রুখে দাঁড়ায় ওই চড়ক বিলের ব্রহ্মদত্তের দিকে,
পিশাচের দিকে, তখন পিশাচ হার মানে। বস্তুত পিশাচ নেই কোথাও। মফিজরা এই এক অন্ধকার, খিদের অন্ধকারে তলিয়ে যেতে যেতে আবার ফিরে আসে। কিন্তু যখন ওই বিলে ফিরতে থাকে, থপ থপ করে জলের মধ্যে পা তুলে পা ফেলার আওয়াজ হয়, তখনও তার মনে হয় যে আবার বোধহয় ওই পিশাচটা তাকে অনুসরণ করছে। কিন্তু এই খিদের পৃথিবী থেকে মফিজরা মুক্তি চায়। আর এই টেক্সটটাকে আমরা দেখব মঞ্জু সরকারের মতো লেখকরা নির্মাণ করেন আশ্চর্য এক কৌশলে। আল মাহমুদের গল্প আপনারা অনেকেই পড়েছেন। তার কবিতার মতো চিত্ররূপময় সেই সব গল্প। পানকৌড়ি রক্তের মতো গল্প যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন বিষয় বিন্যাসে কি অসাধারণ। সেখানে একটি পানকৌড়ির ইমেজকে সামনে রেখে একেবারে সদ্য বিবাহিত একটি নারী পুরুষের যৌন মিলনের যে বাস্তবতা, তাকে তিনি ব্যাখ্যা করেছেন। এবং এই ধরনের গল্প কিন্তু বাংলাদেশের যে গল্পের একটা নতুন কি বলবো বিষয় বিন্যাসের দিক থেকে যেমন একটি নতুন পরিসর তৈরি করছে, তেমনি আমার মনে হয় যে পানকৌড়ি রক্ত বা জলবেশ্যার মতো গল্প বাংলাদেশের গল্পের সচেতন একটি মানচিত্রও উত্তরকালের পাঠকদের সামনে তুলে আনছে। আমার সময় অনেকটাই পেরিয়ে এসেছে, এবার আমি গুটিয়ে ফেলতে চাইছি। এই পর্বের অন্যতম গল্পকার আমরা জানি যে সুকান্ত চট্টোপাধ্যায়, এবং এই পর্বের অন্যতম গল্পকার হলেন হরিপদ দত্ত। হুমায়ুন আহমেদের কথা অনেকেই জানেন। হুমায়ুন আহমেদ খুব জনপ্রিয় ধারার গল্পকার, তাই তাকে নিয়ে আমি বিশেষ কথা বলতে চাইছি না। নিশ্চয়ই তিনি এক ধরনের বিশেষ পাঠকের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু জনপ্রিয়তার নন্দন দিয়ে সাহিত্যের ইতিহাস নির্মিত হয়ে ওঠে না। ফলে খুব স্বাভাবিকভাবে আমি চলে আসতে চাইছি আমাদের পরের দশকে, ৮-এর দশক। এই ৮-এর দশকের যে গল্প, সেই গল্পের যে মানচিত্র, তাও কিন্তু গড়ে উঠল লিটল ম্যাগাজিনের দ্রোহকে সাক্ষী রেখে। ৮-এর দশকে যারা লিখতে এসেছিলেন তারা তারা এই লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে স্থিতিশীলতার বিরুদ্ধে তাদের বিদ্রোহ, পণ্যায়িত সমাজের বিরুদ্ধে তাদের বিদ্রোহ এবং নৈতিক একটা অবস্থানকে নির্মাণ করতে চাওয়ার যে প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষা, সেটা নিয়েই কিন্তু তারা এই পর্বে এসেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওয়াসি আহমেদ, উল্লেখযোগ্য ছিলেন আব্দুল আওয়াল, আহমদ কামরুল মিজান, ইমতিয়াজ শামীম, কাজল শাহনাজ, জাহিদ রেজা, ঝর্ণা রহমান, তপন বড়ুয়া, তারেক শাহরিয়ার, দেবাশিস ভট্টাচার্য, নাসরিন জাহান, পারভেজ হোসেন, প্রলয় দেব, বিশ্বজিৎ চৌধুরী, মনি হায়দার, মনিকা রায়, মনিরা কায়েস, মহিবুল আজিজ, মাখন রাজ, মামুন হুসাইন, মাহবুব রেজা, মুস্তফা আহমেদ মুর্শেদ, মুসা কামাল, মোস্তফা হুসাইন, মোহাম্মদ আব্দুল মান্নান, রাশেদ উন নবী, শরীফ খান, শহীদুল আলম, শহীদুল জহির, শামসুল আলম, শামসুল কবির, শাহনিস্তার জাহান, শাহজাহান মুন্নি, সঞ্জীব চৌধুরী, সরকার আশরাফ, সেলিম মোর্শেদ, হামিদ কায়সার, হাসান জাহিদ, হুমায়ুন মালিক, সিরাজুল ইসলাম মুনির, সুব্রত অগাস্টিন গোমেজ, এরকম অসংখ্য গল্পকার। আমাকে মার্জনা করবেন, এই পর্বে আমার অনেক বন্ধুর গল্পকার বন্ধুরই নাম উল্লেখ করা গেল না। আমরা আসলে বলতে চাইছি যে ৮-এর দশকে যখন কিনা জেলা থেকে অনেক গুরুত্বপূর্ণ কাগজ বেরোচ্ছে, জেলা শহরগুলো থেকে, যেমন একবিংশ বেরোচ্ছে, উষালোক, দ্রষ্টব্য, অনিন্দ, গান্ডীব,
গণসংস্কৃতি, শালপ্রাংশু, কল্লোল, নন্দন, নিসর্গ, এই কাগজগুলো যারা মফস্বল শহর থেকে কাগজ করছেন এবং ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চার পাল্টা হিসেবে তারা ওই বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছেন এবং লিটল ম্যাগাজিনকে ঘিরে। আপনারা জানেন লিটল ম্যাগাজিন সে অল্টারনেটিভ ডিসকোর্সকে ধারণ করে, এই বিকল্প সন্দর্ভকে ধারণ করার অধিকার একমাত্র লিটল ম্যাগাজিনেরই আছে। লিটল ম্যাগাজিন সে কেন্দ্রিকতাকে ভেঙে দেয়। খুব স্বাভাবিকভাবে ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চার বাইরে লিটল ম্যাগাজিনকে ঘিরে এই আটের দশকে বাংলাদেশের গল্পের নতুন আরেকটি মানচিত্র তৈরি হয়ে উঠল শহীদুল জহির, সেলিম মোর্শেদ, হামিদ কায়সারদের হাত ধরে। এই পর্বের বাংলাদেশের বাংলা ছোট গল্প কিন্তু আক্ষরিক অর্থে আন্তর্জাতিক মানকে স্পর্শ করেছে। কি বিষয় গৌরবে, কি নান্দনিক বিন্যাসে! আপনারা যে কেউ শহীদুল জহির পড়তে পারেন, কেউ কেউ নিশ্চয়ই পড়েছেন যে রাতে পূর্ণিমা ছিল মতো উপন্যাস বা জীবন ও রাজনৈতিক বাস্তবতার মতো উপন্যাস। তারা নিশ্চয়ই তার ক্ষমতা সম্পর্কে আর তিনি সন্দিহান নন। বড় অকালে আমরা শহীদুল জহিরকে হারিয়েছি। আপনারা যদি সেলিম মোর্শেদ বা মনিরা কায়েস বা নাসরিন জাহানের বা হামিদ কায়সারের লেখা পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মগ্ন চৈতন্যের চেতনা স্রোতকে তারা আখ্যানের মধ্যে তারা নিয়ে আসছেন এবং কি আশ্চর্যভাবে তারা সেই মুন্সিয়ানায় তারা এই বাংলা গল্পের ভুবনটা তারা নির্মাণ করছেন, সেটা সত্যিই দেখার। স্বল্প দৈর্ঘ্যের জীবনে শহীদুল জহির যখন পারাপারের মতো গল্পের বই লেখেন, ডুমুর খেকো মানুষ অন্যান্য গল্প লেখেন, বা আরো একটু পরে দুলু নদীর হাওয়ায় ও অন্যান্য গল্প লেখেন 2004-এ, তখন আমরা তার শক্তির প্রকাশ পাই। ওয়ালিউল্লাহর উত্তরাধিকার একদিকে এবং অন্যদিকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের প্রভাব, এই দুটোকে মিলিয়ে জাদু বাস্তবতার এক স্বতন্ত্র আখ্যান শহীদুল জহির আটের দশকে আমাদের উপহার দিচ্ছেন। বাংলাদেশের ছোট গল্পের ইতিহাসে তা স্বতন্ত্র মর্যাদা দাবি করে বই কি। এই জায়গা থেকে আমি শুধু বলবো যে আপনারা যদি ওয়াসি আহমেদের ছায়াদণ্ডী অন্যান্য গল্প পড়েন বা বীজ মন্ত্রের মতো গল্প পড়েন, তেপান্তরের সাঁকো, শিঙা বাজাবে ইসরাফিল, ত্রিসীমানা, কালাশনিকভের গোলাপ, বক ও বাঁশফুল, শৈত্য প্রবাহ, অসংখ্য গল্পগ্রন্থ লিখেছেন ওয়াসি আহমেদ। মূলত একজন প্রশাসনিক আমলা ছিলেন এক সময়, কিন্তু ওর বীজমন্ত্র বা লোকমান হাকিমের স্বপ্ন দর্শনের মতো গল্প পড়ে আমি খুব ব্যক্তিগতভাবে নিজেকে খুব শিক্ষিত করতে পেরেছি। ধরা যাক কি বলবো, একটা ছোট একটু গল্পের কথা একটু বলি। বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র গল্পটি রক্তক্ষয়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুরু হয়। তারপরে বাংলাদেশ কিভাবে মার্কিন সামন্ততন্ত্রবাদ এবং পুঁজিবাদ কিভাবে বাংলাদেশকে ব্যবহার করছে এবং আরেকটা নিও কলোনি স্থাপন করতে চাইছে, সেই জায়গাটা আমরা দেখব এখানে ধরিয়ে দিতে চান গল্পকার ওয়াসি আহমেদ। ফলে এই যে নতুন আরেকটা কলোনি এবং মূলত একটা অর্থনৈতিক উপনিবেশবাদ তারা কায়েম করতে চাইছেন বাংলাদেশের উপরে, সেটাকে কিন্তু বাংলাদেশের গল্পকাররা খুব সচেতনভাবে সমালোচনা করেছেন। বস্তুত তার একটা কি বলবো, তার একটা ক্রিটিক ওয়াসি আহমেদ তুলে ধরতে চান, এই নিও কলোনির বিরুদ্ধে একটা ক্রিটিক তুলে ধরতে চান এই সিংহাবাজে ইসরাফিল বা বীজ মন্ত্রের মতো গল্পে। এখানেও আমরা বাস্তবতা এবং পরাবাস্তবতার আশ্চর্য এক মেলবন্ধন দেখতে পাবো। পাশাপাশি আমি যদি নাসরিন জাহানের কথা বলি, তাহলে নাসরিন জাহান আমরা দেখব যে ওর লেখার মধ্যে উড়ুক্কু বা সোনালী মুখোশের মতো উপন্যাস
আপনারা নিশ্চয়ই পড়েছেন বা জানেন, নাসরিন জাহানের যদি বিচূর্ণ ছায়া, সূর্য তামসী মতো গল্প পড়েন আপনারা, তাহলে দেখতে পাবেন যে সেখানে কি চমৎকারভাবে উনি ওই অদ্ভুতভাবে একটা স্ট্রিম অফ কনসাসনেস এবং ফার্স্ট পার্সন ন্যারেটরকে তিনি ব্যবহার করছেন। এখানে আমরা একটা গল্পের কথা 1 মিনিটের মধ্যে একটু বলবো। আমরা একেবারে মিথ অফ সিসিফাসের কথা পড়েছিলাম এবং কামুর আউটসাইডের কথা আমরা জানি। সেখানে যে অ্যাবসার্ডিটির কথা আমরা দেখেছিলাম আউটসাইডারে বা মিথ অফ সিসিফাসে, সেই সময়ের যে অন্যান্য লেখক স্যামুয়েল বেকেট বা আর্থার আদমভ বা ইউজিন ইয়োনাস্কো বা জার্জেনের নাটকে আমরা যে অ্যাবসার্ডিটির কথা পেয়েছি, সেই অ্যাবসার্ডিটির দর্শনকে, সেই শূন্যতার দর্শনকে নাসরিন জাহান এখানে তার গল্পে তুলে আনতে চান। আপনারা ওর ওর গল্প যদি পড়েন তাহলে দেখতে পাবেন কি আশ্চর্য কৌশলে উনি এই ধরনের অ্যাবসার্ডিটিগুলোকে তিনি ব্যবহার করছেন। অর্থাৎ বাংলাদেশের ছোট গল্প পরিবর্তিত রাজনীতি, পরিবর্তিত অর্থনীতির সাপেক্ষে তার সমাজটা যে বদলে গেছে এবং তার যাপিত জীবনের সংকটগুলোও যে পৃথক হয়ে গেছে, সেটা নাসরিন জাহানের মতো লেখকরা নিশ্চয়ই বুঝতে পারছিলেন এবং সেগুলো আমাদের সামনে তারা বিশেষভাবে তুলে আনতে পারছিলেন। ওর একটি দীর্ঘশ্বাসের ডালপালা বলে একটি বিখ্যাত গল্প আছে। একটি দীর্ঘশ্বাসের ডালপালা, সেটা বিশ্লেষণ করে আমি দেখিয়ে দিতে পারি যে কিভাবে এই গল্পটি একেবারে ওই অ্যাবসার্ডিজমের দর্শনকেই নতুন কালের বাংলাদেশের পাঠককে মানে পাঠকের কাছে উপহার দিতে চাইছেন। আর ৯-এর দশকে এসে বাংলাদেশের বাংলা গল্প, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে তখনও বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থান অনেকটাই পাল্টে গেছে। সমাজতন্ত্রের পতন, বহুজাতিক সংস্থা, কর্পোরেট পুঁজির আধিপত্য এবং নীতিহীন রাজনীতিবিদদের স্বার্থপরতা, প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা বৃদ্ধি। আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মানে একেবারে ঢাকাতে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এক বাড়িতেই 4-5টা করে আছে। হ্যাঁ, তো এই যে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা বৃদ্ধি এবং এক ধরনের কি বলবো আমলাদের নীতিহীনতা এবং সর্বোপরি এক ধরনের দালাল তন্ত্রের আধিপত্য, রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরে করাপশন বাংলাদেশকে ৯-এর দশকে ঠেলে দিচ্ছে ক্ষয় এবং অধঃপতনের দিকে। আমি আমার বাংলাদেশি বন্ধুদের কাছে আমি মার্জনা চাইছি এ কথা বলার জন্যে, কিন্তু এই করাপশন এবং নীতিহীনতা, সীমাহীন বেকারত্ব, অশিক্ষা এবং নতুন করে সাম্প্রদায়িক শক্তির উৎসার বাংলাদেশের মুক্ত চিন্তার ক্ষেত্রকে রুদ্ধ করেছে। নতুন কালের লেখকরা ৯-এর দশকে সেই রাজনৈতিক বাস্তবতাকে, বাংলাদেশের সেই সময়টাকে ধরতে চাইছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অদিতি ফাল্গুনী, আকমল হোসেন নিপু, আকিমুল রহমান, আহমদ মোস্তফা কামাল, কামরুল হাসান, কামারুজ্জামান জাহাঙ্গীর, খোকন কায়সার, চঞ্চল আশরাফ, জাকির তালুকদার, জেসমিন মুন্নি, নাসিমা আনিস, নাসিমা সেলিম অলিক, পাপ্পি রহমান, প্রশান্ত মৃধা, মনি হায়দার, মশিউল আলম, মাসুদুল হক, মাসুদা ভাট্টি, মাহমুদ মোর্শেদ, মাহবুব নীলেন, মির্জা তাহের জামিল, রবিউল করিম, রাখাল রাহা, রাজা শহীদুল আসলাম, রাজীব নূর, রায়হান রাইন, রাশেদ রহমান, খোকন রহমান, শামীম রেজা, শাহনাজ মুন্নি, শাহাদুজ্জামান, শাহিন আক্তার, সরৈশ্বর্য
মুহাম্মদ, সন্তোষ ঢালি, সমীর আহমেদ, সৈয়দ হাসান দারা, সাদ কামলি, সালাম সালেহউদ্দিন, এরা এই ৯ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ গল্পকার। বাংলাদেশের কবিদের যে বিরাট আধিক্য এবং আধিপত্য, ৯ দশকের লিটল ম্যাগাজিন কেন্দ্রিক মফস্বল থেকে পত্রিকা বেরুচ্ছে, মফস্বল শহরগুলো ধীরে ধীরে এক একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠছে। সেখান থেকে এই গল্পকাররা তারা কিন্তু ওই কি বলবো জায়েন্ট টেক্সটকে তারা এবার প্রতিবাদ করতে চাইছে, বা বাংলাদেশে যে কালচার ইন্ডাস্ট্রি তার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ করতে চাইছে। এবং এই অল্টারনেটিভ টেক্সট লেখার মধ্যে দিয়ে এই বিকল্প সন্দর্ভ এবং নতুন কালের বাংলাদেশের যে আখ্যান তা লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে তারা একটা নতুন মানচিত্র গড়তে চাইছে এবং সকলেই প্রায় পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এপার বাংলায় বিশেষ একটি পুরস্কার পাওয়ার জন্যে হয়তো শাহিন আক্তারকে আপনারা অনেক বেশি চেনেন, কিন্তু আপনারা যদি চঞ্চল আশরাফের গল্প পড়েন, আপনারা যদি অদিতি ফাল্গুনির গল্প পড়েন, আকমাল হোসেন নিপুর গল্প পড়েন, বা পাপড়ি রহমানের মতো গল্প পড়েন, মশিউল আলমের মতো লেখকের যদি গল্পের মুখোমুখি হন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ছোট গল্প এই কয়েক দশকের পরে একটা বিরাট কি বলবো নান্দনিক একটা চূড়াকে স্পর্শ করেছে, যে চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন একদিন সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমানরা। সেই চূড়ায় হয়তো আজকে অদিতি ফাল্গুনি, চঞ্চল আশরাফ বা শাহিন আক্তাররা পৌঁছেছেন বলে আমার মনে হয়। এই জায়গায় আমি একটা গল্পের উদাহরণ একটু দেব, দিয়ে আমার আলোচনার সমাপ্তিটা আনবো। সেটি হলো অদিতি ফাল্গুনির বানিয়া লুকা অনুষ্টুপ। আমাদের এখানে অনুষ্টুপের শারদীয় সংখ্যা এটা প্রকাশিত হয়েছিল 1999। গল্প থেকে গল্পহীনতা, চৈতন্যের বহুমাত্রিক প্রতিন্যাস থেকে ফর্মের ভাঙচুর, তার সবটাই এই টেক্সটের মধ্যে অদিতি তৈরি করে তোলেন। বাংলাদেশের গল্পের যে পরিচিত ভূগোল, বাংলাদেশের গল্পের যে পরিচিত মানচিত্র, পরিচিত ল্যান্ডস্কেপ, পরিচিত মানুষজন বানিয়া লুকায় নেই। গল্পের কেন্দ্রীয় চরিত্র জাতিসংঘের শান্তি মিশনের বিমান বাহিনীর উইনিং কমান্ডার সাবির আহমেদ, যে কিনা বসনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া জুড়ে যে মুসলিম, ক্রোয়েট, সার্ব, স্লোভাকদের জাতিদাঙ্গা ও ধর্মীয় বিদ্বেষের মধ্যে হিন্দু, মুসলমান, চাকমা, বৌদ্ধ সংকটাপন্ন ভূখণ্ডের বাঙালি মুসলমান সৌবিরির উপস্থিতি ও উপলব্ধি, এই নিয়েই মূলত গল্পটা। তাহলে সৌবির আহমেদ, যে কিনা মানে তার চোখ দিয়ে অদিতি ফাল্গুনি দেখাতে চাইছেন ক্রোয়েশিয়ার ভাঙনকে, বসনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং স্লোভাকিয়া জুড়ে যে মুসলিম, ক্রোয়েট এবং স্লোভাকদের যে জাতিদাঙ্গা, ধর্মবিদ্বেষ চলছে, সেই জাতিদাঙ্গাকে দেখাতে চাইছেন। খুব স্বাভাবিকভাবে গল্পের ভূগোলটা, মানচিত্রটা কি আরেকটু পরিবর্ধিত হয়ে যাচ্ছে না? এক সময় মাথায় রাখতে হবে যে সতীনাথ ভাদুড়ীদের হাত ধরেও কিন্তু আমাদের বাংলা আখ্যানের ভূগোল একেবারে কোটানকোট বাংলা থেকে ভারতীয়তার দিকে এগিয়ে গিয়েছিল। একেবারে ঢোড়াইচরিত মানুষ বাংলায় লেখা বলে বাংলা উপন্যাস না। আমি মনে করি ঢোড়াইচরিত মানুষ আক্ষরিক অর্থে একটি ভারতীয় উপন্যাস। গোরা যেমন আক্ষরিক অর্থে একটি ভারতীয় উপন্যাস, ঢোড়াইচরিত মানুষ যেমন আক্ষরিক অর্থে একটি ভারতীয় উপন্যাস, তেমনি এতক্ষণ ধরে আমরা যে সমস্ত গল্পের কথা বলছিলাম তা বাংলাদেশের গল্প,
কিন্তু এবার খেয়াল করুন, বাংলাদেশের গল্প ধীরে ধীরে আন্তর্জাতিক মানকে স্পর্শ করছে। যে কোনো দেশের মানুষ এ গল্প তার ক্রাইসিস হিসেবেও দেখতে পারেন। সেই জায়গায় কি হচ্ছে, সাবির কি দেখলো না, গত শতাব্দীর ৮০-র দশকে সমাজতন্ত্রের পতনের পর থেকেই ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া স্বাধীনতার দাবি তোলে। হেভি মেটাল গাড়ি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে তারা তখন পশ্চিম ইউরোপের সঙ্গে পাল্লা দিচ্ছে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বসনিয়া সার্বরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু হিটলারের জার্মান বাহিনী বসনিয়া অতিক্রম করার সময় স্রেফ সার্বদের সঙ্গে রুশদের অর্থ এবং ধর্মজনিত কারণে যুদ্ধের বন্ধু ইতালি, তুরস্কের পক্ষশক্তি ক্রোয়েট এবং বসনীয় মুসলিমদের সহায়তা করার জন্য বসনীয় সার্বদের উপর এক প্রবল গণহত্যা চালায়। এই গণহত্যাকে, এই জাতিদাঙ্গাকে যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তখন জাতিসংঘ শান্তি মিশনী বাহিনীর হয়ে উইনিং কমান্ডার সাবির আহমেদ সেখানে পৌঁছচ্ছে। তার একটা বর্ণনা দিচ্ছেন অদিতি ফাল্গুনী। সেখানে একটি মেয়েকে আনা হয়েছে। গল্পের উপান্তে সৌবির আহমেদকে লেখা লুকার একটা চিঠি দিয়ে গল্পকার গল্পের উপসংহারের দিকে এগিয়ে যাচ্ছেন। বড় সংকট আমার আহমেদ, আজ ১ মাস হয় সিনিসা মারা গেছে। একদল দক্ষ আলজেরীয় কমান্ডার আমার বড় ভাইয়ের নির্দেশে, ব্র্যাকেটে সে খুব নামী মুসলিম সেপারেশনিস্ট, ব্র্যাকেট ক্লোজ, অত্যন্ত সাফল্যের সঙ্গে ওকে হত্যা ও আমাকে কিডন্যাপ করেছে। এখন আমি আছি একটি মুসলিম ঘাঁটিতে। এই জায়গায় পুরোপুরি মুসলিম নিয়ন্ত্রণাধীন। আমার ভাই আমাকে ঘৃণা করে, কারণ আমার সার্ব স্বামী ছিল। গত ১৫ দিন একটি সার্ব মেয়েকে এই ঘাঁটিতে আনা হয়েছে। সার্বরা যেহেতু বড়সড় মাপের বীর, তাই তারা প্রচুর সংখ্যক মুসলমান মেয়েকে ধর্ষণ করছে। কি ভয়ঙ্কর কথা দেখুন, এবং উইটটা খেয়াল করুন যে সার্বরা যেহেতু বড়সড় মাপের বীর, তাই তারা প্রচুর সংখ্যক মুসলিম মেয়েকে ধর্ষণ করছে। মুসলিমরা অতটা বীর নয়, তাই তারা সাকুল্যে একটা মেয়েকেই ধরে এনেছে। আর তুমি কি বিশ্বাস করবে, আমাদের ঘাটির ৬৪ জন পুরুষই গত ১৫ দিন ধরে ওই একটি মেয়েকেই ধর্ষণ করছে। সম্ভবত সপ্তাহখানেক হয় মেয়েটি মৃত, কারণ পুরুষদের ও ঘরটি থেকে পচা গন্ধ আসছে। নাকে রুমাল, হাতে বরফ জল, মদ, আতর নিয়ে তারা ঘরে ঢুকছে এবং বের হয়ে বলছে, জ্যান্ত নারীর চেয়ে মৃত নারীতেই সুখ বেশি। জাতিদাঙ্গার এই বিভৎস রূপ দেখে বাংলাদেশের একজন পাঠক শিহরিত হয়। আমি বলবো এশীয় মহাদেশের পাঠক শিহরিত হয়। এ গল্প সার্ব ভাষায় লেখা হতে পারত, এ গল্প ক্রোয়েট ভাষায় লেখা হতে পারত, এ গল্প আমার এখানকার বাংলা ভাষায় লেখা হতে পারত, বা কোনো চীনা ভাষায় লেখা হতে পারত। খেয়াল করে দেখুন যে গল্পের মানচিত্র কেবল ক্রোয়েশিয়া সার্বিয়া জুড়ে নয়, গল্পের যে সংকট, এমনকি গল্পের আখ্যান নির্মাণ, গল্পের ডিকশন নির্মাণ, সমস্ত দিক থেকেই অদিতি ফাল্গুনী তিনি একটি ইতিহাসের বাঁকে আমাদের দাঁড় করিয়ে দেন। দীর্ঘদিনের আক্রোশ রক্তপাত ছাড়া শান্ত হবে না কখনো। অবরুদ্ধ কামনা তখন শুধু জ্যান্ত নয়, মৃত নারী শরীরে সফলতা খুঁজে পায়। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক শাসন কিছুদিন আগে শেষ হয়েছে এবং সেখানেও হাজার হাজার মায়েরা, মেয়েরা নির্যাতিতা হয়েছেন। তাহলে একদিকে ক্রোয়েশিয়া সার্বিয়া জুড়ে চলা এই নারী নির্যাতন এবং এই ভয়ঙ্কর জাতিদাঙ্গা, আর তার সঙ্গে বাংলাদেশের জাতিদাঙ্গাকে
বানিয়া লুকা গল্পে অদিতি ফাল্গুনী একত্রিত করে দেন। শুধু বানিয়া লুকা নয়, তার মানকি মাস্টার গল্পেও আমরা এই অসম্ভব শক্তিশালী কলমকে প্রত্যক্ষ করেছি। যাদের কথা বললাম এতক্ষণ ধরে ৯ দশকের, তাদের আরো অনেকের গল্প বিশ্লেষণ করে দেখানো যেত, কিন্তু আমি অনেকক্ষণ বলে ফেলেছি। সে কারণে শুধু একটা কথা বলবো যে আবুল মনসুর আহমেদ থেকে শুরু করে অদিতি ফাল্গুনী পর্যন্ত বাংলাদেশের গল্পের এই যে পর্বান্তর, প্রথম দিকে পর্বগুলো আমরা পড়তে চাইছিলাম সময় এবং রাজনীতির মাইলস্টোনগুলোকে মাথায় রেখে। তুলনায় ৭১-এর মুক্তিযুদ্ধের পরের গল্পগুলোকে আমরা পড়তে চেয়েছিলাম দশকের খোপের মধ্যে রেখে। ৭১ সেই সুবিধাটা আমাদের করে দিয়েছিল অঙ্কের দিক থেকেও। আমি বলতে চাইছি এই ০ দশকে বা চলমান দশকেও যারা লিখছেন, তাদের মধ্যেও অনেক প্রতিভাধর গল্পকার ইতিমধ্যে এসে গেছেন। তাদের গল্প পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তারা অনেকেরই গল্প গ্রন্থ আমি কিনেছি, উপহার পেয়েছি। ফলে তা নিয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই চর্চা করব। কিন্তু তারা এখনো প্রবন্ধের বিষয় হয়ে ওঠেনি বলেই আমার মনে হয়। তারা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছেন, সেই প্রতিশ্রুতিকে একজন পাঠক হিসেবে আমি কুর্নিশ করি। আবুল মনসুর আহমেদ থেকে শুরু করে অদিতি ফাল্গুনী হয়ে এই ২০২০-র নতুন গল্পকারের অভিষেক পর্যন্ত আমরা বাংলাদেশের গল্পের যে পর্বান্তরকে প্রত্যক্ষ করলাম, তার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের রাষ্ট্র সমাজ পরিবর্তন এবং বাঙালি জাতিসত্তা নির্মাণের একটা বিরাট প্রবাহকে আমরা পড়তে চাইলাম। বস্তুত বাংলাদেশের বাংলা ছোট গল্প, সেই বাংলাদেশ নামক গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জার্নিটাকেও ধরতে চায়। আমরা সেই জার্নিটার কেবল একজন সহযাত্রী হতে চাইছি মাত্র। আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন, তাদেরকে আমার নমস্কার। আসুন মেনস্ট্রিম বাংলা গল্পের পাশাপাশি, অর্থাৎ ভারতীয় বাংলা গল্পের পাশাপাশি আমরা বহুমুখী, বহুমাত্রিক, বহুকৌণিক বাংলাদেশের ছোট গল্প তার পাঠক হয়ে উঠি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ বরেন্দু। আমাদের অনেকেই দেখেছেন এবং অনেকে কোনো প্রশ্নও করেছেন, কিন্তু আমাদের কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছে স্টুডিওতে। আসলে তোমার ইন্টারনেটটা এখন ঠিকঠাক কাজ করছে, কিন্তু আমাদের স্টুডিওর ইন্টারনেট কাজ করছে না, যে কারণে প্রশ্নগুলো আর তোলা যাচ্ছে না। যাই হোক, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই ১৯২৬ সালের বুদ্ধির মুক্তির আন্দোলন থেকে শুরু করে যে সাম্প্রতিক সময়ের ঢাকা কেন্দ্রিক যে গল্প চর্চার বাইরে বাংলাদেশেও লিটল ম্যাগাজিন কেন্দ্রিক যে গল্প চর্চা যেভাবে হচ্ছে, বাংলা ছোট গল্পের চর্চা হচ্ছে, তা তুলে ধরতে গিয়ে বাংলাদেশের গল্প বিশ্বকে তুলে ধরেছ, এবং তার পাশাপাশি আরো বেশি করে বাংলাদেশের মানবিক মানচিত্র কিভাবে ধারণ করছে এই সময়ের বাংলা ছোট গল্প, সমান্তরাল বাংলাদেশের ছোট গল্প এবং মেন স্ট্রিম যে ছোট গল্প, চমৎকার ভাবে তুলে ধরেছে। এবং আমরা যারা বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের ছোট গল্প সম্পর্কে তেমন আমাদের ধারণা নেই, আমরা এই তোমার বক্তৃতা এবং চমৎকার আলোচনা শুনে একটা প্রাথমিক ধারণা আজকে হয়ে গেল। তার থেকেও বড় কথা, আমরা যারা শুনলাম বাংলাদেশের গল্পের প্রতি এই সময় যারা লিখছেন, তাদের গল্পের প্রতি একটা উৎসাহ এবং আগ্রহ জন্মালো। আবারও সকলের পক্ষ থেকে এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল ইসিএস স্টেশনের পক্ষ থেকে তোমাকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমার সঙ্গে এখানে আলোচনা করব।
ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। শুভরাত্রি।